শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, খুব লম্বা করা যাবে না, নামাজ পড়তে হবে, খাওয়া দাওয়া। তো অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করবেন এহসানুর রহমান সাহেব, গায়েব তালিমুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد সূরা ইব্রাহিমের প্রথম, দ্বিতীয়, তৃতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ পরম করুণাময় আল্লাহর নামে, যিনি শত পবিত্রদাতা, বারবার কৃপাকারী। আনাল্লাহু ওয়ালা, অর্থাৎ আমি আল্লাহ, আমি সর্বদ্রষ্টা। এই কিতাব যা আমরা তোমার প্রতি এই জন্য অবতীর্ণ করেছি যেন তুমি মানুষকে তাদের প্রতিপালক প্রভুর আদেশে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আসতে পারো, অর্থাৎ মহাপরাক্রমশালী পরম প্রশংসা ভাজন আল্লাহ। সেই আল্লাহর পথে আকাশসমূহ পৃথিবীর সবকিছুর মালিকানা যার, আর এক কঠোর শাস্তির মাধ্যমে অস্বীকারীদের ধ্বংস নির্ধারিত। আসসালামু আলাইকুম। বন্ধুর বিদায় উপলক্ষে সবাই কিছু বলতে চায়, সবাই আরো ছিল, আমরা সবাই কিছু কিছু বলবো, যেহেতু সময়ে অভাব আছে। আমরা কয়েকজনকে আমন্ত্রণ জানাবো, খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা অভিব্যক্তি ব্যক্ত করবেন। সবাইকে সময় দিতে পারবো না, এবং সবার পক্ষ থেকে আপনাদেরকে শ্রদ্ধা রইব। দোয়া আমরা হয়েছি, আবার লাস্ট থেকে করবো। তো তুমি বলতে থাকো। আমি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি সাংবাদিকতার পেশায় আছেন, আমাদের শুধু আমার না, আমাদের সবার খুব ঘনিষ্ঠ, ন্যাশনাল বিষয় করেন, আমাদের জামাতের খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো উনি এমনি আসছিলেন দেখা করতে আমার সাথে, উনিও জানেন যে আমি বাইরে যাবো দেখা করতে আসতে, আমি বলতে আপনিও চলেন। তো আমি সদস্য সাহেবের অনুমতি ছাড়াই, এবং উনি সাহেবকে বলছিলাম, আমি ওনাকেও নিয়ে আসছি যে আপনিও বসেন, আমাদের সাথে থাকেন। তো এটা আর কি। আর আরেকটা আমার অনুরোধ সবাইকে, যে খুবই ইম্পর্টেন্ট, যে আজকে ছবি তোলেন কিন্তু কোনো মিডিয়াতে দিবেন না, কোনো ফেসবুকে না, কোনো আমাদের ইন্টারনাল কোনো প্রথম গ্রুপে এই ছবিটা দিবেন না, কারণ এটা সদস্য থেকে সামনে দিয়ে কোথাও বসতে দিতে পারা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের এই সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে প্রাক্তন সদর আজহার মোহাম্মদ শহীদ সাহেবের শুভেচ্ছা জানাবার জন্য দাঁড়িয়েছি। তার সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি, প্রায় 2007 সাল থেকে আমি ওনার সহচর্যে অনেক কাজ ছিলাম। প্রথমে ঢাকার মধ্যে মাল ছিলাম, তারপর ন্যাশনাল লেভেলে এসেছি। ওনার দক্ষতা, ওনার
অভিজ্ঞতা উনি সবসময় আমাদের শেয়ার করছে এবং আমাদেরকে নিজের হাতে কলমে কাজ শিখিয়েছে। আমি অনেক কাজ শিখেছি ওনার কাছ থেকে। আজ পর্যন্ত বলতেছে আনসাল্লাহ যে অবকাঠামো দেওয়া হয়েছে, আমার জানা মতে ওনার আগে বিগত দিনে আনসাল্লাহর যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উনি আনসাল্লাহ সংগঠনকে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছেন। এমন একটা শক্ত ভিত দিয়েছেন। ওনার এই অক্লান্ত পরিশ্রম কুরবানি আনসাল্লাহ সংগঠনের চিরকাল স্মরণ করে রাখবে। আর যারা ওই সময় আমরা প্রাক্তন কর্মী হিসাবে ওনাকে পেয়েছি তারা আমরা সবাই জানি। এর মধ্যে ওনার সময়কার প্রাক্তন কর্মী 2-4 জনই আছে। বাকি আমার যেমন রফি সাহেব, জামিল বাবু সাহেব, এরা যে ভিত রচনা করে দিয়েছে এটা আমাদের জন্য একটা পাথেয়। আমার মনে হয় আমাদের কাজকে একটু সহজ করে দিয়েছেন এবং ভবিষ্যতে আনসার সংগঠন উন্নতি করবে। আর আমরাও তার দীর্ঘকালীন সুদূর কর্মময় জীবন দোয়া করি। আল্লাহ তাআলা উনি যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্যে সফল পায়। আর উনি যেখানেই থাকুক সুস্থ থাকুক, সবল থাকুক এবং জামাতের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জামাতে উনি যে বাংলাদেশ জামাতে যে একান্ত পরিশ্রমের খেদমত দিয়ে গিয়েছেন, জামাত এই জন্য ওনার কাছে কৃতজ্ঞ। এবং কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহই ভালো জানে। যোগাযোগ ওনার পরামর্শ গ্রহণ করবো এবং সেখান থেকে চলবো। এই এরপর আমরা অনুরোধ জানাবো সাইদুর রহমান সাহেবকে আসলে সেই পরিকল্পনায় পরিপূর্ণভাবে সফলতা লাভ করতে পারে যেটা বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে আমি একটু ওইটার পিছনে লেগে থাকা। এটা কোরআন শরীফের একটা আয়াত যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। তো আজকে যে আমরা বিদায়ের জন্য যেই মেহমানকে আমাদের সঙ্গে উপস্থিত, আমি আমার দেখার বিগত 20 বছর কন্টিনিউয়াসলি এটি দেখেছি যে তোমরা আল্লাহর রুজিকে শক্তভাবে ধরো এবং তা হতে বিচ্ছিন্ন হবে না। ওনার প্রতিটি পরতে আমরা দেখেছি যে নিজামের সাথে, জামাতের সাথে এবং সংগঠনের সাথে সার্বক্ষণিকভাবে সর্বাবস্থায় লেগে থাকা, দায়িত্ব থাক বা না থাক, এটি একটা আমাদের জন্য অনুকরণীয় একটা মডেল আমরা মনে করি। আর বিদায় কিছুটা বেদনা বা কিছুটা বিরহ হলেও আমরা এই জন্য মিলিত হয়েছি যে আগামী জীবনগুলো যাতে আরো উন্নত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং আরো গৌরবের অধিকারী হন এবং উনি যাতে বাংলাদেশের একজন প্রতিনিধিত্বকারী হিসাবে বাংলাদেশের মুখ উন্নত করতে পারেন সারা বিশ্বের মাটিতে। এটি আমাদের প্রত্যাশা। আমার এখন বয়স 45 সামথিং। তো আমি তার আগে 1979 সালে খোদ্দামুল আহমদী, আমি একটু যাতে পুরাতন ইতিহাসটা ওই সময় কারাগারে ছিলেন একটু সংক্ষেপে বলতে চাচ্ছি, কারণ এটার সাথে একটি 1 মিনিটে শেষ হয়ে যাবে। তখন নায়েব সদর খলিলুর রহমান সাহেব প্রধান ছিলেন খোদ্দামুল আহমদিয়া এবং মোতামা ছিলেন আব্দুল জলিল সাহেব, মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব তালিম তরবিয়তের দায়িত্বে ছিলেন, মতিউর রহমান সাহেব আলহাদ মদিনী কানাডা আছেন, তাজনিস ছিলেন খায়রুল হক, ইশায়াত প্রফেসর আব্দুল জব্বার সাহেব, ওয়াকার আমল ছিলেন নাজমুল হক, সৈয়দ জিসমানি দায়িত্বে ছিলেন মোহাম্মদ আক্তার, তেজারা বিভাগের দায়িত্বে ছিলেন বশির আফজাল খান চৌধুরী সাহেব এবং তাহরিকে জাদিদের দায়িত্বে ছিলেন সাইফুর রহমান উমরতুল্লাহ বা আব্দুল আহাদ খান চৌধুরী, যিনিও আমেরিকা প্রবাসী, এবং মহাসেব ছিলেন আফজাল হোসেন দায়িত্বে ঢাকা, আল্লাহ জেকির রেজাউল করিম চিটাগাং, এস.এ. নিজামী সাহেব খুলনা ছিলেন, আবু কাউসার সুন্দরবনের সাবেক হেডমাস্টার স্কুলের এবং আমির, এবং জামালপুর টাঙ্গাইলে ছিলেন আলহাজ আহমেদ তফসির চৌধুরী সাহেব, যে জন্য জাস্টিস সাহেবের কাদায় এবং রাজশাহী দিনাজপুর শামসুর রহমান এবং রংপুরের মাহবুবুল ইসলাম, খুলনা খালিদ হুজরাতুল ইসলাম সাই সাহেব, যিনিও আমেরিকায় আছেন, এবং কুষ্টিয়া পাবনা তখন একসাথে ছিল, তখন প্রফেসর রাজীব উদ্দিন সাহেব ছিলেন, আব্দুল বারি তালুকদার সাহেব, আব্দুল খালেক সাহেবের ফাদার। এটা হলো 46 বছর আগের একটা আমেলা। এটি বলার কারণ হলো যে আমরা এখান থেকে 12 জনকে হারিয়েছি, 12 জন এক সদর এখানে আছে, তাসাদ্দুর সাহেব, আলহাজ নাজির আহমদ মিয়া সাহেব, আহমদ তৌসিফ চৌধুরী সাহেব এবং আমাদের মরহুম হাবিবুল্লাহ সাহেব। এই 4 জন আমাদের ওই 79 সালের খোদ্দামুল আহমদিয়ার আমেলার সাবেক সদর, এবং 4 জন আছেন প্রবাসী আর 12 জন ইন্তেকাল করছেন। তো আমরা সবাই আমাদের বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তি এবং ওনারা সবাই জামাতের আমৃত্যু ওহদাদার হিসাবে কাজ করে গেছেন। এটি একটা মডেল। 79 সালের এই স্মরণিকাটার এই জেলাকায় যিনি ছিলেন
ময়মনসিংহ, টাঙ্গাইল এবং জামালপুর তখন একসাথে ছিল। উনি আজকে আমাদের বিদায়ী অতিথি। আমরা ওনার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সফলতা এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি সংক্ষেপে শেষ করছি। আমাদের সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ যেন ওনার যাত্রা এবং পরবর্তী জীবন সবকিছু মঙ্গলময় করুন। এখন আমাদের খালেদুল কাশেম সাহেব কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের প্রাক্তন সদর আলহাজ আহমদ তফসির চৌধুরীর আজকে আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে। আমার দীর্ঘদিনের ওনার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা এবং ওনার দিক নির্দেশনা তীক্ষ্ণ ছিলেন এবং অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। একসাথে চলাফেরার মধ্যে অনেক কিছু বুঝতে পারছেন এবং আমার একটা ঘটনা আমার এখনো প্রতি মুহূর্তে মনে হয়। উনি যখন লাস্টে আমাদের গত বছর আমরা কটিয়া দিতে গেছিলাম, আসার পথে আমাদের ওখানে জেলা আস্তাবাদ ছিলেন, আসার পথে ট্রেনে আমার খুব অসুবিধা হচ্ছিল, মানে যেটা মানে প্রত্যেক রাতে আমি বেহুশ হয়ে গেছি, আমি এর মধ্যে বেহুশ হয়ে গেছি। আমাদের সদস্য পাশে বসা ছিলেন, উনিও মানে আমার থেকে বেশি অস্থির হয়ে গেছে যে কী করবে। আর আমি লোকগুলি দেখি যে আপনার অনেকগুলি মহিলা বাচ্চা নিয়ে ফুলের ধারা রয়েছিল, তারপরে সদস্য মানে পানি মাথাটাতে দিয়ে আমার 2-3 মিনিট পর্যন্ত আমি বেহুশ, আমি বলতে পারি না কী হয়েছিল। এরপরে যখন আপনার জ্ঞান আসলো আমার, তখন আমি যেভাবে হোক আমি বাথরুমে যাইতে হয়েছে ওয়াশরুমে। তা আমি ওয়াশরুম এই সিনটা আমার প্রতি রাত্রে মনে হয়, ভয় পাইছি যদি আবার মানে এই সিনটা মানে আমি এই জন্য ওনাকে মানে আমি চিন্তা করতে পারি নাই যে উনি এত ভিড়ের ভিতরে, মানে আমার মনে হয় যে আমি একটা ফেরাস্তার মতো চেহারা দেখতে। এই ঘটনাটা স্মরণ হয় আমার। এই ঘটনার সাক্ষী আমিও। হ্যাঁ হ্যাঁ, তো আমি জয়দেবপুর থেকে ট্রেনে উঠছিলাম, তো আপনাদের সাথে দেখা হয়েছিল। তো এটা আমার এটা আমার একটা স্মরণীয়। আর ওনার সাথে তো কাজ করার ভিতরে অনেকগুলি দিক। আর ওনার যে আমরা যখন কাজ করছি ওনার সাথে, আমার আরেকটা কথা, আমাদের কায়েতুমুল সহ আমাদের ঢাকার যখন কাজ করতাম, যখন অনুষ্ঠান হতেই হতো, উনি আমাদের দুজনকে বলছেন একটা অনুষ্ঠানে যে আমার দুই পাশে কিন্তু অনুষ্ঠানে যে আমার দুই পাশে কিন্তু দুইজন ফেরেশতা আছে, একজন খালেদুল কাশেম, একজন শফিকুল হাকিম। এক কথাটা আমার এখনো মনে হয়। যাক, পরিশেষে আপনি যে জিনিসটা, আমি তো আমাদের প্রাক্তন সদস্যকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং কত জরুরি ছিল আমি এখনো রাত্রে চিন্তা করি ওনার শূন্যস্থানটা কীভাবে পূরণ হবে। আমি কিন্তু এখনই চিন্তা করি যে ওনার শূন্যস্থানের জায়গাটা কীভাবে ফিল আপ হবে আমাদের। এত দীর্ঘদিনের ওনার একটা অভিজ্ঞতা সারা বাংলাদেশে, ওনার যে পরিচিতি পৃথিবীতে, ওনার বাংলাদেশে একটা মডেল উনি। তো উনি চলে যাবে, আমার নিজের মনে এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা এমন একটা মূল্যবান জিনিস হারাবো। আমাদের সকলে দোয়া করতে হবে যে ওনার শূন্যস্থানটা যাতে আমাদের পূরণ হয়। আর আমি দোয়া করব উনি যেখানে যা পৃথিবী, আমাদের বাংলাদেশে যাতে, আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীতে ওনার নাম ছড়ে। আর ওনার যে কর্মক্ষমতা, ওনার যে পরিকল্পনা, এটা সাধারণ আমাদের কাছেও নেই। এত আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের খাসভাবে দোয়া করতে হবে যে ওনার শূন্যস্থানটা যাতে আমাদের আল্লাহর তার ফেরেশতা দিয়ে শূন্যস্থানটা যাতে পূরণ করে। কথা বলে আমরা আরেকটু সংক্ষেপ করতে পারলে ভালো হবে, কারণ আমাদের টাইমটা কম। আমরা এখন এই মুহূর্তে আবু জাকির আহমদ সাহেবকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। নির্দেশনা আমাকে কিছু বলতে হবে। আমি তাৎক্ষণিকভাবে দু একটা কথা মনে করছি। আনসারুল্লাহতে খাকসাকে যখন বিয়ে করে জয়মেলার দায়িত্ব দেওয়া হয়, মানে বছরের হিসাবে আমার বয়স তখন 3 বছর। তো কিছুদিন আগে যখন মিরপুরের ইজতেমা গেল, তখন জয়মেলা সাহেব একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন। বিগত যে 5 জন জয়মেলা তাদেরকে নিয়ে পুরোনো কথা বলছেন। তো দেখলাম যে আসলে বয়সের দিক থেকে যখন আমার
আনসারুল্লাহ বয়স 3 বছর, তখনই জমিদার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা ফজলে সদস্য 8 বছর ছিলেন, 8 বছরও খাকসারের খেদমত করার সুযোগ হয়েছে। এই তো মোকামির অংশ এবং হেদায়েত অনেক কিছুই পাওয়ার সুযোগ হয়েছে এবং ব্যক্তিগতভাবে উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। এটা আমরা মীর হাসান আলী সাহেবকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আজকে আমরা আমাদের জমাতে আহমদিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারাচ্ছি। উনি চলে যাচ্ছেন আমাদের ছেড়ে। তো আল্লাহ ওনার মঙ্গল করুন। উনি যেন সবসময় জমাতের জন্য ওখানে যাচ্ছেন আমেরিকা থেকে ক্যালিফোর্নিয়া, ওখানে যেন জমাতে কাজ করে যেতে পারেন, আমি এর জন্য আল্লাহ একটু দোয়া করছি। আর ওনার সাথে আমার যে সম্পর্ক অনেক পুরানো একটা সম্পর্ক। ওনার আব্বাও বাংলাদেশের ন্যাশনাল আর্মি ছিলেন, ওনার আব্বার পরে আমার আব্বাও বাংলাদেশের ন্যাশনাল আর্মিতে ছিলেন। তো এর আগে ওনার আব্বার সাথে সবসময় আমার আব্বার অত্যন্ত ঘনিষ্ঠ একটা সাথে এই জমাতে কাজে আসি মাত্র 3 বছর। তো সদস্য আমার হয়তো অনেক কার্যকলাপ পছন্দ করতেন না আমাদের, তো উনি সবসময় আমার উপর বিরক্ত হয়েছেন মাঝে মাঝে। তো অন্যদের সাথে যেরকম সম্পর্ক ছিল আমার সাথে ছিল সম্পর্ক একটু অন্যরকম। তো উনি সবসময় আমার উপরে রাগ হয়েছেন। তো এটা আমাদের সামনাসামনি কোনো সময় কিছু কথা হয়নি আমার সাথে, কিন্তু হোয়াটসঅ্যাপে ইয়াতে মাঝে মাঝে একটু কথাবার্তা হয়েছে আর কি। তো আমি ওনার কাছে ক্ষমা চাচ্ছি, উনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেন এবং আমি চাই যে উনি আমাকে মাফ করে দেন। আমি যেন জমাতে অনেক কাজ করে দিতে পারি আমার আব্বার মতো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, সদস্য সাহেবের জন্য দোয়া করবেন। সদস্য আব্বাও একজন আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন, উনিও বাংলাদেশের ন্যাশনাল আর্মি ছিলেন, জমাতে অনেক খেদমত করে গেছেন। অনেক ওনার আব্বা যখন বক্তৃতা দিতেন আমরা এসে এত বুঝতাম না, কিন্তু এসে আমরা বসে থাকতাম এবং সবাই তখন মানে একটা তিন পণ্য আওয়াজ হইত যথাগারে, এইভাবে উনি বক্তব্য রাখতেন। তো আমরা একজন ভালো মানুষকে হারাচ্ছি। আমরা আল্লাহ যেন আমাদের অন্য কাউকে দিয়ে এই ইয়েটা পুরা করে দেন এবং আমাদের জমাতে অনেক কাজ সবাই যেন সুন্দরভাবে করতে পারি। বাংলাদেশের অবস্থা যতটা বিপজ্জনক মনে করতেছেন, অনেক কাজ এই জন্য করা হবে। জমাতের সমস্যা যেন না, এটা এখনই আপনি প্রমাণ করে দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষেপে বলি, আসলে আমি যখন ওনাকে হারাচ্ছি, আসলে আমাদের মুসলিম জমাত কিন্তু একটা আন্তর্জাতিক কমিউনিটি, এটা কিন্তু কোনো লোকাল কমিউনিটি। শুধু বাংলাদেশে আমাদের মুসলিম জমাত উনি চলে যাচ্ছেন, ওনাকে আমরা হারাচ্ছি, বিষয়টা এমন না। উনি কিন্তু আমাদের মুসলিম জমাতে অ্যাকচুয়ালি আরেকটা দেশে গিয়ে উনি হয়তো তাকে সেবা দেবেন। আমাদের এখানে হারানোর কিছু নাই, বাট আমরা যে অনুপ্রেরণা পেতাম উনি থাকলে সেটা থেকে হয়তো আমরা বঞ্চিত হবো, এটা আমার মনে হয়। তো আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি, ওনার কাছেও আমাদের জন্য দোয়ার দরখাস্ত, আমার জন্য দোয়া করবেন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله বিদায়ী বসেই বলেন না, অনুষ্ঠানের বসেন, বসে বলেন। বিদায়ী অতিথি সম্মানিত আলহাজ আহমদ চৌধুরী সাহেব, 1998-96 সালের শেষের দিকে ঢাকাতে আসি। তখন মরহুম আফজাল আহমেদ খাদেম সাহেব আমাকে ঢাকার তাহরিকে যদি সেক্রেটারি হিসেবে বসান। সেখান থেকে 2-3 বছর কাজ করার পরে 2004 সালে এসে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমাকে বসালেন 2004 সালে। ওনার 2 বছর মেয়াদের প্রথম 1 বছর যাওয়ার 2-3 মাস বাকি থাকতে বা 3-4 মাস বাকি থাকতে আমাকে এনে বসান। পরবর্তী 2005 সালে ফুল কায়েদ মাল হিসাবে আমাকে যে দায়িত্ব উনি অর্পণ করেন, সেখান থেকে অদ্যাবধি আপনাদের সকলের দোয়ায় ওনার চেষ্টায় এখনো আছি। দোয়া করবেন যেন বাকি জীবনটুকু আমি এভাবে কাটিয়ে নিতে পারি। ওনার ব্যাপারে আমি একটা জিনিস বলবো, অনেকে তো অনেক কথাই বলছেন, উনি আন্তরিকতা কাহাকে বলে
জামাতের বিষয়ে বিশেষ করে কোনো কাজ করতে গেলে কিভাবে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে করতে হয়, এইটা আমি শিখেছি, যে কারণে হয়তো আল্লাহ তাআলা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। তো ওনার একটা কথা, একটা উদাহরণ জাস্ট দিলেই আপনি বুঝতে পারবেন যে ওনার জামাতের প্রতি ওনার আন্তরিকতা কতটুকু ছিল। এক সময় আমাদের মাদারটেকে নাসির উদ্দিন সাহেব বলে এক ভদ্রলোক নূতন এই অ্যাপার্টমেন্ট নিছেন আর কি। তো ওই অ্যাপার্টমেন্টের উদ্বোধনী উপলক্ষে উনি মানে উদ্দেশ্য হলো উদ্বোধনও হবে, সাথে সাথে তবলিগও যেন হয়। ওনার উদ্দেশ্য ভালোই ছিল। এই উদ্দেশ্যে উনি বই নিয়ে উনি বিতরণ করতে থাকেন। এখন এর মধ্যে যে গায়রুম্মতি বিরোধী দলরা ষড়যন্ত্র করে পাকাচ্ছে, এটা উনি বুঝতে পারেন নাই। তা যাই হোক, একদিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটা অনুষ্ঠান ওনার বাসাতে করা হয়। এখন আমাদের 3 জন মৌলানা ছিলেন ওখানে, আমাদের জামাতের মাদার। হ্যাঁ, এই বলতে গেলে তো অনেক কিছুই আসে, কারণ আমি ওনার সাথে অনেক বছর কাজ করেছি। ওনার প্রথম 2 বছরের 1 বছর আমি মিস করেছি, ওখানে বাকি 3 দুগুণী 6 বছর, পরবর্তী টার্মে আবার 3 দুগুণী 6 বছর, আবার 2 বছর এক্সটেনশন, তার মানে 6 6 12 13 14 বছর একটানা সরাসরি ওনার কায়েদ মাল হিসেবে আমি কাজ করে এসেছি এবং অদ্যবধি আছি। তো উনি আমাদের মাঝের থেকে যাচ্ছেন, যেটা আমাদের এক ভাই বলেছেন যে আমরা ওনাদের হারাচ্ছি না, কারণ আমাদের এখানে উনি আমাদের বরং আমি বলবো এইটাই যে আমাদের এই ছোট পরিসর থেকে উনি আরো বড় পরিসরে যেয়ে পড়তে চান। আমরা সবাই দোয়া করব যেন উনি ওই বড় পরিবেশে ওনার ভাবমূর্তি আরো উজ্জ্বল করেন এবং সেই সাথে আমাদের বাংলাদেশের মানও উন্নত হবে এবং ধারণা আরো উচ্চতর হবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আগের বিষয়গুলি এখন আমাদের মাঝে সালার বসেছে। সম্মানিত, আজকে আমাদের যাকে বিদায় জানাতে চাই, কিন্তু আসলে অন্তর থেকে বিদায়ের যে সেই আসে না, তাকে আমরা আসলে বিদায় দিতে চাই না। আমাদের এটা অন্তরের কথা, কিন্তু বাস্তবতা ভিন্ন। তো আমার যতটুকু আহমদিয়তের যে উঠে আসা, সেটা তার হাত ধরেই। এই জন্য তাকে সামনাসামনি আমি প্রশংসা করে ছোট করতে চাই না, কিন্তু আমার অন্তর জানে যে আমার উঠে আসা, আমার সবকিছুই তার মাধ্যমেই হয়েছে। এবং যখন খোদ্দাম থেকে কাজ করার অভিজ্ঞতা, এখানে আদিবাসী সমাজ থেকে আমরা ন্যাশনাল আমেলায় খোদ্দামুল আহমদের থেকে কাজ করে আসছি। ঢাকা জামাতের কাজের একবারে ডিটাচ চলে গেছিলাম, কিন্তু যখন আবার উনি আমাকে টানলেন, তখন আমি আবার পূর্বের অবস্থানে চলে আসছি। এবং বিভিন্ন ভুল ভ্রান্তি বা যখনই যেটা হয়, তিনি একজন অভিভাবক হিসাবে আমাকে সান্ত্বনা দিতেন এবং বুঝাতেন। এটা আমার জীবনের একটা বিরাট পাওয়া, আমি এটা কোনোদিনও ভুলবো না। এবং আমার জীবনে যা কিছু হয়েছে অর্জন আমাকে, সেটা তার হাত ধরেই হয়েছে। এবং আমি অনেক কিছু শিখেছি, কিভাবে সংগঠন চালাইতে হয়, কিভাবে সংগঠনের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, কিভাবে থেকেও সে যে কিভাবে কন্ট্রোল করে কাজ নিয়েছে তার থেকে, এটা তার ছাড়া আমি আর কার মধ্যে এরকমের গুণ দেখিনি। আল্লাহ তাআলা তাকে এর যা যায় খায়ের দান করুন, এবং আমরা দোয়া করি সে যেখানেই থাকুক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, ধারণ করে এবং জামাতের কাজকে, মজলিসের কাজকে আরো উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যেতে পারি। সবাই জন্য, আমার জন্য ব্যক্তিগতভাবে এবং জামাতের অন্যান্য সকলের জন্য, সব কর্মীদের জন্য, আপনি যেভাবে এই কর্মী সৃষ্টি করে গেছেন, এই কর্মীরা যাতে টিকে থাকে, সেজন্য আপনার কাছে দোয়া চেয়ে আমি আমার
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে আছেন জুলফিকার হায়দার সাহেব, সাবেক আমির ঢাকা, উনি কিছু বলবেন সংক্ষেপে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র সাদর সাহেব, উপস্থিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আহমদ তফসির চৌধুরী সাহেবের মধ্যে অনেকে সব বলে ফেলেছেন, আর কিছু বলার আছে কিনা জানি না। আমি 2-3টি শব্দ বলবো ওনার সম্বন্ধে। ওনার সাথে আমি সরাসরি কোনো কাজ করার সুযোগ পাইনি, কিন্তু জামাতে আমির হিসেবে দূর থেকে আগে দেখেছি ওনাকে যেভাবে কাজ উনি গুছিয়েছেন, যে ওনার এই প্রেজেন্টেশনগুলোর ভিতরে একটা ডিসিপ্লিন ছিল, আর্ট ছিল, প্রত্যেকটা কাজেরই একটা ছিল। উনি শেষে যে দায়িত্ব পালন করেছেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ আমাদের উমরে খারিজা হিসাবে উনি যে সম্পর্ক মেনটেন করেছেন আউটসাইডারদের সাথে, আমাদের সুশীল সমাজের সাথে বা অন্যান্য ধর্মীয় সম্মেলনে যারা বন্ধুরা ছিলেন তাদের সাথে, এটার ভিতরে সত্যি প্রশংসার দাবি রাখেন। এই অন্তত এই সাইডটাতে আমি বলবো। সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে মোটিভেশন এবং ইন্সপাইরেশন যে কী করে করতে হয় সাবঅর্ডিনেটদেরকে এবং সিনিয়রদেরকে, এটা আমাদের ওনার কাছ থেকে কিছুটা লেসন নিয়ে যদি আমরা নিই, তাহলে আমরা মনে হয় আমরা আরও আগাইতে পারবো। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ তাআলা ওনাকে আরও দীর্ঘায়িত। এখন তো আমাদের ইন্টারনেটের যুগ, সুতরাং আমরা প্রতিদিনই ওনাকে দেখতে পারবো। উনি আমাদেরকে সাজেশন দেবেন, এ করবেন এবং আমাদের জন্য উনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যতটুকু দেখেছি বা চেষ্টা করেছি ওনার কাছাকাছি থেকে কাজ করতে, আমার কাছে একটা জিনিস খুব লেগেছে, যে বর্তমান যে অবস্থাটা আছে, এই অবস্থা থেকে উনি এই অবস্থায় পরবর্তী যে স্টেপ ওখানে পৌঁছাতে হবে, এই ছিল ওনার একটা এইম। এটা আমার কাছে মনে হচ্ছে সর্ব অবস্থায়। যখন করোনা হলো বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলাম, দেখলাম যে আমরা প্রত্যেকটা প্রযুক্তিকেই ব্যবহার করার সুযোগ পাচ্ছি, এবং ব্যবহার করার জন্য যে সহযোগিতা দরকার এটা উনি করে যাচ্ছেন, বা কিভাবে করতে হবে এটা আমরা জানতো না, বুঝতাম না, উনি এটা করছেন। মসজিদগুলিকে ডেভেলপ করা বা সদস্যগুলোকে ডেভেলপ করতে গেলে যা লাগবে, এইটার ব্যাপারে উনি খুব দৃঢ় ছিলেন। ওনার মধ্যে আরেকটা জিনিস আমি দেখেছি, লক্ষ্য করেছি, উনি কি দেন, শুধু কাজ দেন না, এই জায়গাটা উনি খুব বেশি শক্তিশালী, এত বেশি শক্তিশালী যেটা আমরা যদি এই অফিসটাকেও দেখি, এইখান থেকে একদম ওই মাথা পর্যন্ত জাস্ট ওনার প্রত্যেকটা রন্ধে রন্ধে ওনার অবদান এখানে লুকায়িত আছে। এই বিষয়গুলি ছিল ওনার মধ্যে। এছাড়াও আমি কখনো কখনো বিভিন্ন জামাত বা মধ্যে যখন দেখি যে বিরোধিতা হচ্ছে, কোনো মেসেজ যদি আমার কাছে আসে, আমি ওনাকে ফরওয়ার্ড করতাম। ওনার রিপ্লাইটা খুব ভালো লাগতো আমার কাছে, এরকম যে এটা মানে উনি বলতেন যে হয় এটা মসজিদের বা জামাতের তবলিগের কাজ হচ্ছে, না হলে এই জিনিসটাকে এইভাবে টেকলা দেওয়া সম্ভব, কিন্তু কখনোই বলতেন না এটা আগে হয়েছে বা পরে হয়েছে, কেন হইলো, কি হইলো, অমুকের দোষ হইলো, তমুকের দোষ হলো, এই জিনিসটা মানে কখনোই আমার কাছে আসে নাই। আমি যতবারই আমি চেষ্টা করেছি, উনি আমাকে মোটিভেট করছেন, এবং ওই অবস্থান কিভাবে এটাকে টেকেল দেওয়া যায় ওইটা কোনোভাবে ডিরেক্ট বলতেন না, কিন্তু উনি কাজটা করে ফেলতেন। তো এই এবং আমি দেখেছি যে আমরা তো অনেক সময় অন্যায় অপরাধ করে ফেলি কোনো না কোনো কাজে, উনি যে আমাকে সেভ করবেন কিভাবে বা আমাদেরকে কিভাবে সেভ করবেন, এই জায়গাটা ওনার খুব ছোট ধরনের মানে বড় যদি কোনো ইয়ে থাকতো, মানে ওনার উপরে বিপদ আসবে এটাকে টেকেল দিতে গেলে, বা এটা যদি অর্থাৎ আমারই নিয়ে এটাকে টেকেল দিতেন, মানে আমাকে সেভ করে ফেললেন। একজন অ্যাজ এ লিডার হিসাবে যা দরকার, যত ধরনের গুণাবলী থাকা দরকার ওনার মধ্যে আমি দেখেছি। তো এই বিষয়গুলি, আর কর্মী হিসাবে তো যতটুকু কাজ শিখেছি বা পেয়েছি বা করার সুযোগ, আমরা তখন ছোটা ওই আম্মা হাসপাতালে 38 দিন ওই হাসপাতালে ছিলেন, ওনাদের বাসা থেকে প্রত্যেকদিন খাবার পাঠিয়েছে। এটা একটা ওই অস্বাভাবিক ব্যাপার। আমার বাড়ি হোসেনপুর কিশোরগঞ্জ, ওনার বাড়ি ময়মনসিংহ হাসপাতাল, এইভাবে খ্যাত বা আন্তরিকতা দক্ষ ইয়েটা আছে, মানটা এত উন্নত ছিল বা উন্নত আছে,
যেটা আমরা সত্যি গর্বিত। উনি হয়তো বা জানেন না বিষয়টা যে আমার স্ট্যাটাসে এই ওনার বাপের ভাষা থেকে এই ধরনের সহযোগিতা করেছি। ঢাকায় হ্যাঁ, তখন ঢাকায়। তো এই বিষয়গুলি যাই হোক, আমি তারপরে পরিবেশ দেওয়ার ব্যাপারটা আর আন্তরিকতা, এই বিষয়গুলি যদি আমরা নিজেদের মধ্যে চেষ্টা করি, আমরা একসময় কিছু না কিছু করতে পারবো। এতটা পারবো না, তবে সবাই মিলে অন্তত একজনের অবস্থানটা তৈরি করতে পারবো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও অনেক অপরাধ করেছি। প্রথমত হচ্ছে যে আমার সৌভাগ্য যে আমি আপনাদের এই আয়োজনে অংশীদার হতে পেরেছি। আসছি জাস্ট ব্যক্তিগতভাবে, আপনারা ফেয়ারওয়েল দিচ্ছেন সম্মিলিতভাবে, আমি ব্যক্তিগতভাবে দেখা করে যাই। দেখা করে যে আবার কবে দেখা হবে ঠিক ঠিকানা নেই। তো আপনারা তো যেহেতু একসাথে কাজ করা দীর্ঘ অভিজ্ঞতা, আমার সাথে পরিচয় সম্পর্ক বোধহয় কত 30 বছর তো অন্তত হবে। তো আপনাদের যে সংগ্রাম, আমার পেশার বাইরেও একটা সংগ্রাম আছে, এই সংগ্রামের কিছু মিল আছে আর কি। আমরা হচ্ছি বলতে পারেন সংগ্রামের বন্ধু আর কি। এটা হচ্ছে এটা চিন্তা, আদর্শ, কিরকম বাংলাদেশ আমরা চাই, সমাজ চাই, আমাদের বন্ধুত্বের জায়গাগুলো বয়সে বড়, তার ফ্রেন্ডশিপ তো একটা অনেকভাবে হয় মানুষের। তো প্রথমত সৌভাগ্য, ধন্যবাদ তাফসীর ভাই, এবং আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আমাকে এখানে অংশীদার করেছে। আমি শুনলাম মন দিয়ে আপনাদের সবার কথা, এবং আমি একটা জিনিস খুব ভাবলাম যে এমন একটা সমাজে বাস্তবতায় আমরা থাকি যে মানুষ আসলে মানুষের একটা প্রশংসাও করতে কিন্তু কুণ্ঠাবোধ করে, বলে না। আমি লক্ষ্য করছি যে অনেকে কিন্তু বলতে গিয়ে আবেগে গলা আটকে যাচ্ছে, চোখে জল আসতেছে, ওটা থামায় রাখতেছে, মানে কথাও। তো এই যে ভালোবাসাটা, এটা ওই যে ছোটবেলায় শুনছি আর কি, যে অন্যকে ভালোবাসো তাহলে তুমি ভালোবাসা পাবা। এই যে সবাই যে কথাগুলো আমি শুনছি, তখন আমার মনে হচ্ছে যে তাফসীর ভাই কি পরিমাণ ভালোবাসা অন্যকে দিলে পরেই ওনার সহকর্মীরা, সহযোদ্ধারা ওনাকে কিরকম ভালোবাসার কথা ফেরত দিচ্ছেন। মানে আমার মনে হচ্ছে যে আমি তো আর ওনাকে আপনাদের মতো ঘনিষ্ঠ দেখিনি, অনেক দূর থেকে আমরা অল্প কিছু উপলক্ষে মাত্র ইন্টারেক্ট করেছি, কিন্তু আপনারা যেহেতু ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তা আমি খুব মুগ্ধ হয়ে দেখছিলাম যে একটা মানুষ আসলে কিরকম ভালোবাসা ছড়িয়ে দিলে অন্যরা তাকে কিভাবে ভালোবাসার কথাটা ফেরত দিচ্ছে কোট আনকোট বিদায়ের সময়। তো আমি তো অবশ্য বিদায়, আমার সাথে তো ওনার হার্ডলি দেখাই হয়, তাহলে আমার কাছে বিদায় বলে কিছু নাই। বরং আমি জানি যে অনেক সময় মানুষ কাছে থাকলে মানসিক নৈকট্য যতটুকু হয়, ফিজিক্যালি দূরে চলে গেলে মানসিক নৈকট্য তার থেকে অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমি বরং ওই জায়গাটায় দেখছি যে এটাতে একটা লাভ হতে পারে। ওনার সাথে আমার মানসিক নৈকট্য এখন যা আছে সেটা আরো বেড়েও যেতে পারে, আরো দূরে যাওয়ার পর আরো অনেক কিছু হয়তো এক্সচেঞ্জ হবে, দেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে, ঘটনা সম্পর্কে। এইটাই। তা আমি তো সবসময় তাফসীর ভাইকে পেয়েছি একদম নরম মানুষ, একদম মানে একটা নরম মানুষ বলতে যেরকম বুঝায়, যে আজকাল একটা টার্ম ইউজ করে যে সাদা মনের মানুষ, আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এরকম একদম ঠান্ডা, নরম, সুন্দর, কোনো কিছুর মধ্যে নাই জটিলতা, এবং ওনার যে লক্ষ্য এবং চিন্তা এবং আদর্শ সেটা একদম সবসময় একটা স্থির। মানে আমার চিন্তার জায়গা ভিন্ন, আপনারা তো একটা নিজস্ব গণ্ডির মধ্যে, আমি খুব বাইরে থেকে জিনিস দেখেছি। তা আমার কাছে জিনিসটা হচ্ছে আপনাদের এক রকমের নেতা, সহকর্মী, বন্ধু, আর আমার কাছে উনি হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ যারা চায়, সে সুন্দর বাংলাদেশের বন্ধু আমার দৃষ্টিতে। তো আমরাও একটা সুন্দর বাংলাদেশ, আপনারা, তো ওইটা হচ্ছে আমাদের বন্ধুত্বের একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি। তো উনি এখন বাংলাদেশেই থাকুন আর অন্য যে কোনো দেশেই থাকুন, আমি বিশ্বাস করি উনি সারা জীবন বাংলাদেশেরই বন্ধু থাকবেন, এবং উনি যেখানেই থাকুন উনি ওইবার হ্যালো বলে দেন, একটু দেখা করে দেন, আপনার কবে দেখা হোক বা না হোক, দেখাটা হোক। এটা মনে করেন আমার একটা ভালোবাসার জায়গা বা আমার একটা রেসপেক্ট, এটুকু। ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার সবাইকে। নাম লিস্টে নাই, তারপর বলতেছে অতকার সবার সভাপতি, সদস্য, সাবেক সদস্য, ঢাকা আমির এবং অন্যান্য যারা আছেন সবাই আন্তরিকভাবে
আমি আমার অন্তরস্থলকে থেকে ধন্যবাদ জানাই। আমি এটুকু না বলে পারলাম না যে মনের একটা আবেগ বা মনের একটা অশান্তি দূর করার জন্য হ্যাঁ সেটা বলতে হয় যে আমি একজন ফ্রিডম ফাইটার। আমরা যে এখানে এত ফ্রিডম ফাইটার ছিলাম এটা কেউ কারে চিনত না, জানা ছিল না। এটা কিন্তু তৌফিক আহমদ চৌধুরী সাহেব উনি সব মুক্তিযোদ্ধাকে আপনার আনাইছে এবং তাদের সবার জন্য ক্রেডিট দেওয়া হয়েছে এবং বই দুইবারই করছে, দুইবারই বই ছাপানো হয়েছে, স্মরণিকা ছাপাইছে এবং ওনার তত্ত্বাবধানে যে মুক্তিযোদ্ধাদের যে একটা পূর্ণ মিলন মেলা এই আহমদী জামাতের মাধ্যমে বাংলাদেশের ভিতর হয়েছে এটা কল্পনা করার ছিল না। আমি একটি অনেক ভয় ফিরেছি, কিন্তু কোনোদিন দেখি নাই মুক্তিযোদ্ধাদের কেউ ডেকেছে আন্দোলনে। কিন্তু ওনার তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণের মাধ্যমে এই মুক্তিযোদ্ধাদের উনি ডেকে এনেছেন এবং স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের উনি অনুপ্রেরণা দিয়েছেন এবং তাদের কৃতার্থ করেছেন। এটা না বললে না হয়, এই জন্য আমি ধন্যবাদ জানাই এবং উনি কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের মূল্যায়ন করার জন্য। এটুকু না বললে না হয়, এই জন্য লিস্টের নাম না থাকা তো আমি চাই নিলাম, এই জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম। সদস্য এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা আমাকে এখানে তথাকথিত বিদায় সম্বর্ধনা দিচ্ছে। আমি আসলে যেটা বলছি, মানিক ভাই যেটা বলে, আমি আসলে বিদায় নিচ্ছেন, অনেকে বলছি বিদায় নিচ্ছেন, আমার হয়তো স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু বিদায় ইনশাল্লাহ হচ্ছে না। বিদায় হচ্ছে সেই দিনই বিদায় হবো যেদিন দুনিয়া থেকে বিদায় হবো। এর আগে যেন আমি জামাতের সেবা করে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমার নিতান্ত আমার অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে। আমি আসলে ছোটবেলা থেকেই আল্লাহ তাআলার ফজলে একটা আহমদিয়া পরিবেশে বড় হয়েছি এবং আমার পিতামাতার কাছ থেকে আমি সেই শিক্ষাটা পেয়েছি যে সর্বাবস্থায় সর্বাগ্রে জামাতকে প্রাধান্য দিতে হবে। তো আমি গতকালকেও বাংলাদেশ জামাতের অনুষ্ঠান সেটাই বলেছি যে হযরত খলিফাতুল মসিহ সানির যে কথাটা, যে ধর্মের সেবাকে এটা আল্লাহ তাআলা একটা ফজল মনে করবে এবং এটার জন্য কোনো রকমের পুরস্কারের মুখাপেক্ষি থাকবে না। তো আলহামদুলিল্লাহ আমি সেটা মেনে চলার চেষ্টা করেছি, আমার অন্তরে সেটা ধারণ করার চেষ্টা করেছি। আর আপনারা যে কথাগুলো বলেছেন এগুলো আসলে ওইটারই কারণ, আর কিছু না। আমি অনেক কথাই বলেছিলাম, ওইটার উপর দৃঢ় ধারণ করে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করি, সেবা করার চেষ্টা করেছি এবং যখন যেখানে সম্ভব আমি সেটাকে আমি চেষ্টা করেছি করার জন্য। এখানে আমার নিজের কোনো কৃতিত্ব নাই, আমি মনে করি আল্লাহ তাআলারই বিশেষ সহায়তা, বিশেষ না, কিন্তু কোনো না কোনোভাবে কাজ হচ্ছে। ন্যাশনাল মেলা না হলেও যারা লোকাল যে মোকামিয়া মসজিদ সেখানে দায়িত্বে ছিলেন কম বেশি, তো সেটাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আমার আমেলাতেই ছিলেন, সদর আমেলাতে আপনারা ছিলেন, মন খারাপ করার কিছু নেই। আর ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো কখনোই আমি যেটা আগেও বলেছি যে কোনো রকমের রাগ বা কোনো ইয়ে ছিল না। তবে হ্যাঁ, যখন কেউ ভুল করেছেন তখন তাকে সংশোধন করা বা তাকে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং এখনো সেটা করি। ন্যাশনাল সেক্রেটারি কারিজা হিসেবে বা আমাদের জামাতের নায়েব ন্যাশনাল হিসেবে যে দায়িত্ব আছে সেই ক্ষেত্রে সেটা আমাকে এখনো পালন করতে হয়। কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমরা আবেগ দিয়ে চলি, বলবো আমাকে এটা বললো, সেটার কারণ হচ্ছে সেটা। তো আমি আসলে অনেক কথাই বলার আছে, কিন্তু আমি সময় দিয়ে লক্ষ্য রেখে আমি কিছু বলতে চাচ্ছি না। সবাইকে আমার ধন্যবাদ, সবাই আপনার আপন লোক এবং বিশেষ করে কয়েকজন যারা দীর্ঘদিন থেকে, রশিদ সাহেব 2004 সাল থেকে, অনেক আজমিল্লাহ সাহেব, সারওয়ার মোর্শেদ, মিঠু আছে কিছু বলে নাই বা সুযোগ পায়নি, তারপরে অনেকেই আছেন যারা আমাকে দীর্ঘদিন যাবত, খালেদ বিন কাসেম শেখ, তো এরা ইয়ে করেছেন আমাদের। আমি বলবো যেমন নতুন কর্মী ঢাকার মোকামি ঢাকার জাইমালা রুমন, তাকেও আমি নিয়ে আসছিলাম এই কাজে আল্লাহ। তো
এসব কিছুই বোনাদির ফাতা আগ্রহ প্রথম ছিল। সবাই আমি ইন্ডিভিজুয়ালি সবাই বলা সম্ভব না। আমি আবার আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, আর আমি দোয়া চাই, কারণ আমি যাচ্ছি এটা আমার একক সিদ্ধান্ত না। এখানে কিছু হুজুরের ডাইরেক্টর বলি, হুজুরের কিছু নির্দেশনাও আছে। আমার ব্যক্তিগত কারণের সাথে হুজুরের নির্দেশনা মিলেই যাচ্ছি। তো যেখানে থাকি ইনশাআল্লাহ বাংলাদেশের জামাতের সেবা করে যাব, এটাই আমি ইনশাআল্লাহ করবো। আপনাদের কাছে শুধু দোয়া চাই। আমি আর সময়ের দিকে লক্ষ্য রেখে আর বেশি বাড়াতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুব সবাই খুব সংকীর্ণ অবস্থায় আছি, নামাজ শুরু হয়ে যাবে, ছোটখাটো একটা প্রোগ্রাম আছে। আমি আর কিছু বিশেষ করে বলতে চাই না, আমরা সবাই যা বলেছেন সম্মিলিত কথা আমার এগুলাই। আর বলতে চাই না, আমরা দোয়া চাই আমাদের বিজয় বন্ধুর কাছে, উনি যেভাবে বলে দিয়ে গেছেন আমাদেরকে, আমরা যেন সেভাবে চলতে পারি এবং সেভাবে আছেন একনিষ্ঠ কর্মী সবাই নিবেদিত, তাদের সবার জন্য দোয়া চাচ্ছি। আমি সবাই দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। দেশের পরিস্থিতি খুব ভালো না, আমরা যেন সুন্দরভাবে একত্র হয়ে সমৃদ্ধি বজায় রেখে চলতে পারি। আর বিদায় বন্ধুর কাছেও আমরা দোয়া চাবো যেন উনি সেখানে গিয়েও আমাদের স্মরণে রাখেন এবং আমাদের জন্য দোয়া করেন। এরপরে আমি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমাদেরকে স্মরণে রাখবেন এই বলে আমাদের রাজশাহী শাল উনি গায়ে দিবেন এবং আমাদের গ্রুপ ছবি, একটা গ্রুপ ছবি আর গ্রুপ এখানে যদি লাইভ করা সম্ভব হতো তাহলে সম্ভব, কিন্তু এটা দেখে নিতে হবে এখান থেকে ছবি তুলবেন আপনারা। এটা হবে আপনারা বসে দুই পাশ থেকে তুললে হয়ে যাবে। খাবার না সদস্যের রুম থেকে তুলতে ওইখান থেকে তোলা যাবে, এক মিনিট লাগবে। আপনার সাইজে বসে না এখান থেকে সদস্য আপনি দোয়া করবেন, আপনার অনুষ্ঠান আপনি দোয়া করে বিদায় দিবেন মেহমানকে। আমরা কালকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করেছি আমাদের, আপনারা এখন দোয়া করবেন। Amin.